স্বপ্ন দেখতে তো কোনো ট্যাক্স লাগে না, স্বপ্ন দেখতে ভালো স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তবতা আমি বলতেছি তাদের জামানত বাজেয়াপ্ত যদি রিয়েল ইলেকশনটা জনগণকে দেওয়া হয়, যদি ওই রকম হাসিনার মতো সিল না মারা হয় ক্ষমতা থাইকা। জেনারেল মিশকত আলী এর একটা উদ্ধৃতি দিয়ে আমি বলবো, মিশকত আলী গভর্নিং বডির, ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান উনি। তো একদিন উনি হঠাৎ করে বললেন যে আচ্ছা তোমরা এরকম বুড়ো তুড়ো জড়সড় অথর ইয়েগুলোর টিচার দেখি, তোমরা একটা তাগড়া এনার্জেটিক কোনো টিচার দেখি না কেন? হুম। তখন ওখানকার জাহির হাসান মারুফ সাহেব বললেন, স্যার আপনি একটু অভিজ্ঞতা কম স্যার, বেশি অভিজ্ঞতা চাইলে স্যার এদের ওই বয়সের অবস্থা চেয়ারের অবস্থা এই পর্যায়ে চলে যায়, তো একটু কম অভিজ্ঞতা হলে আপনি আরো সুন্দর আরো এনার্জেটিক লোক পাবেন। আমি এখানে এটার এসেন্সটা আপনারা পাবেন, গত আপনি যেরকম রিক্রুট করবেন সেরকম আউটপুট পাবেন। গত 15 বছরে যোগ্যতার বিচারে আপনি দেখবেন কোন লোক কোন একটা প্রতিষ্ঠানের তার টপ 10-এর কেউ কোনো ওই পদে যায় নাই। এইখান পর্যন্ত বলে আমি আপাতত শেষ করব। আর এই এই জ- এই 15 বছরে যে যিনি জানেন কম মানেন বেশি এই ধরনের লোকজনকে টপ পোস্টে নিয়ে আসা হয়েছে। এবং হুম। ইনারা যারা আছে কমান্ডে ব্যক্তিগত হিসেবে জেনারেল ওয়াকার খুব ভালো মানুষ, ওনার বিয়েও আমরা খাইছি, ওনার শ্বশুরও আমাদের বন্ধু, ওনার মতিউর রহমান ওনার চাচা শ্বশুরও আমাদের বন্ধু। কিন্তু আমাদের এখানে অনেক জেনারেল আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, হয়তো অনেকে শুনলে মাইন্ড করতে পারে, কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা জানে যারা তাদেরকে উপরে নিয়ে আসে না। তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল থেকে বাড়ি পাঠায় দিয়েছে এই 15 বছরে, যেটা বাস্তবতা। অনেকে কোষ্ঠকাঠিন্য রোগীর মতো অনেকে বলতে চায়, প্রাণ খুলে কেউ কথা বলে না, কিন্তু অনেকে জানে এটা। তো সেখানে আপনি আর একটা জিনিস আমরা বলছেন যে আর্মি টেক ওভার করবে কিনা। আচ্ছা দেখেন 15 বছরের মধ্যে অনেকগুলি কাজ ছিল করার মতো, যেখানে ওনারা মানে কাজে ওয়াক অফ ইয়ে করে দিতে পারতো, কিন্তু কেউ তো করেন নাই। পাকিস্তানের একজন ইলেকশন কমিশনার যাইয়া নিজে থানাতে যাইয়া বলছে আমি জনগণের ট্যাক্সের টাকা আমার বেতন হয়, আমার চিকিৎসা হয়, আমি জনগণের ভোটটা ইনশিওর করতে পারি না, আমাকে অ্যারেস্ট করা হোক। আমি সিচুয়েশনে ওইটাকে আমি প্রতিবাদ করতে পারি না। অন্তত একজন দুজন লোক তো ছিল। শেখ মুজিবের আমলে এমন লোক ছিল, বেরসার মইনুল হোসেন, জেনারেল ওসমানী, তারা পদত্যাগ করছে। তো এই 15 বছরে যে অনেকগুলি ঘটনা ঘটছে, যেসব আয়নাগরের মতো এরকম অনেকগুলি ঘটনা ঘটছে, কিন্তু আমরা কি কোনো একটা সামরিক অফিসারের দেখলাম যে পদত্যাগ করছে? একটা ফাইন নাই। তার মানে কি এখন অনেকেই অনেক কথা বলতেছেন, কিন্তু বাস্তবতা হলো এই ফেলিউরটা আমাদের আছে। তো ফেলিউর যে কারণে থাকুক না কেন, আমাদের এখন খোলাখুলি এইটা নিয়ে আত্মসমালোচনা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না হয়। আমরা হুম। কিন্তু সেই কথার দিকে যাচ্ছি না, আমরা ভূমিকার মধ্যে অনেক কথা যাচ্ছে। এখন আমাদের সলিউশনটা কি? আর আর্মি যে কথাটা বলছে, সেনাপ্রধান উনি একজন ভদ্রলোক, উনি অ্যাম্বিশাস না। উনি হয়তো বিভিন্ন কারণে ওনার এখানে উনি আসছেন, উনি যদি সত্যকার অর্থে যদি ইয়ে করা হইতো, তাহলে ওই যারা লেফটেন্যান্ট কর্নেল থেকে চলে গেছে তাদের সাথে কম্পিটিশন করলে উনি এই পদে আসতেন না, যদি ওনার আত্মীয় স্বজন না থাকতো। তার ফল আমি এটার উদাহরণ হিসেবে বলি, দেখেন আমরা 3 দিন গভর্নমেন্ট ছিল না, তো উনি দায়িত্ব নিয়েছেন, উনি গভর্নমেন্ট 3 দিন থাকলো না কি কারণে? এখানে আসিফ নজরুল সাহেব নিজের অনেক মানে বিদ্যান, অনেক লোকও ভালো, ঠিক আছে, তার বুদ্ধিও আছে, কিন্তু তাহলে ওনাদের মতো লোক থাকতে কেউ তো সিপির পরামর্শটা দেন নাই। 3 দিন কেন গভর্নমেন্ট ছাড়া থাকে কি, ওর কন্টিনিউশন নাই কেন গভর্নমেন্ট? তাহলে গভর্নমেন্টের ওখানে তাহলে কিভাবে কন্টিনিউশনটা হইতো? ওনারা যখন অ্যাডভাইজার নিয়োগ করতে পারছে না, যে গ্যাপটুকু আছে, রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে দিলে হইতো যে আমি এতদিন আনটিল অ্যাডভাইজার নিয়োগ না করা পর্যন্ত রাষ্ট্রপতি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবে, তাহলে কিন্তু কন্টিনিউশন থাকতো। কিন্তু দেখেন এখন রাষ্ট্রের যে নিয়োগ দেওয়া হয়েছে, দেখেন তাড়াহুড়া করে সরকার নাই, সরকারের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এক করবে, সেখানে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে গেল। বিএনপি বাগবাগুন তার লোক অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে, তারপর আরো দুই একটা দিলেন, বুঝছেন না, দিয়ে তারা সন্তুষ্ট করে তারা ডাইভার্ট করার জন্য আমরা তো ক্ষমতায় চলে আসছি। আমি এটাতে আপনারা যারা বুঝার তারা এটাতে সংক্ষিপ্তে আপনি কথাগুলি বুঝে নেবেন, আমি আর ডিটেলে যাইতে চাচ্ছি না। তারপরে আপনি বলতেছেন যে আর্মি ক্ষমতা নিবে কিনা, আমি ক্ষমতা নেওয়ার সক্ষমতাই নাই। কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলেও বর্তমান প্রেক্ষাপটে এখানে যে অর্থনৈতিক যে ম্যানেজ করা, সমর্থন আদায় করা, এগুলি এই বর্তমান যারা আছে তাদের কাছে আমি আমি দুঃখিত। অনেকে আমার বন্ধু বান্ধব, অনেকে যেমন শিব আমরা ভালো জানেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে ওনাদের রাষ্ট্র নায়ন করার মতো ক্যাপাসিটি কারো নাই। কারণ সেটা তো আমরা অতীতে দেখলাম যে হাসিনার এতগুলি কর্মকাণ্ড করছে, একটা লোকে কি চাকরি? আপনি বলতেছেন যে আজকাল একজন কাজের বুয়ারা তো অন্যায় কথা বলে কাজের বুয়া শুনতে চায় না, রিভোল্ট করে, শ্রমিকেরা রিভোল্ট করে। তো আমরা ওই লোকটা পাইলাম না কেন, ওই দেশপ্রেমিক লোকটা পাইলাম না কেন? আমরা তো সবসময় বলে আছি দেশপ্রেমিক সেনাবাহিনী, তো ওই দেশপ্রেমটা কোথায় ছিল তখন? এখন আমার এটা অনেকে অসন্তুষ্ট হইতে পারে, আমি সবসময় সত্য কথা বলে আসছি, আমার কাছে মুনাফিকি আমি বাজে না, আমি পেঁচাইয়া ঘুরে কথা, আমার অভ্যাস না এটা, আমি যেটা বলি সোজাসুজি কথাটা বলি। তাহলে এখানে আপনারা উত্তর পেয়ে গেছেন।
আর উনি যে আরেকটা জিনিস, এখন আমরা সবাই উঠে পড়ে লাগছি সেনাপ্রধান এটা ভুল করে বলছে। সেনাপ্রধান কনফারেন্সটা কোথায় করছে? এটা সামরিকের মিটিং ছিল না, কোনো পাবলিক মিটিং ছিল না। তো এখন রাষ্ট্র হুমকির সময় উনি তো কথা যেটা বলছে তো সঠিক বলছে, কথা তো ওইটা হলো একটা প্রেক্ষাপট। আমি যেটা বলছি যে আপনি যখন ছাগলের মধ্যে কম্পেয়ার করবেন, একটা ভালো ছাগল দেখবেন, ছাগলের সাথে তো হরিণের লগে তুলনা, হাতির সাথে তুলনা করলে হবে না, তো কম্পেয়ার হবে না। তো আপনি যা আছে এমং দ্য লট, আপনি বলতে হবে হি ইজ দ্য বেস্ট, এবং তার কোনো অ্যাম্বিশন নাই। দ্বিতীয়ত হলো উনি সামরিক একটা অনুষ্ঠানে এটা বলছেন, একটা সামরিক বাহিনীকে উনি অ্যালার্ট করছেন যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে এটা তো কানা ছেলেও জানে, এটা বাচ্চা ছেলেও তো জানে। এটা নিয়ে আমাদের আমাদের দেশ যে হুমকির সম্মুখীন, আমাদের প্রতিবেশীরা যে আমাদেরকে ইউনূস সাহেবরে সহ্য করতে পারছে না, এই গভর্নমেন্ট সহ্য করতে পারছে না, রাষ্ট্রকে, রাষ্ট্র নিজের পায়ে দাঁড়াক এটা সহ্য করতে পারছে, এটা বোঝার জন্য কি পণ্ডিত হইতে হবে, দার্শনিক হইতে হবে? এটা কে জানে না যে আমাদেরকে একটা মার্কেট বানাইতে চাচ্ছে? তাহলে সেনাপ্রধান ওইটা বললে আমি মনে করি না সেনাপ্রধান এখানে বিরাট একটা অন্যায় করে ফেলছে। অনেকের বডি ল্যাঙ্গুয়েজ, হয়তো উনি গুছাই কথা বলতে পারেন। আমি একটা কথা বলি আপনার, আমার মঈন খানের ফাদার যখন ফুড ইন্সপেক্টর, আরে ফুড মিনিস্টার, তখন উনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে খাদ্যের সংকট দেখা দিয়েছে, তখন তখন উনি বলছেন যে আপনারা চিন্তা করবেন না, দরকার দেশ বিক্রি করে খাওয়াবো। এরপরে ওনার মন্ত্রিত্ব চলে গেছে, কিন্তু কথাটা গুছাই বলতে পারে না। ইন্টেনশন তো খারাপ না যে আমার নাগরিকরা আমি না খাইয়ে রাখবো না, কিন্তু উনি কথাটা বলার সময় একটু এইটা ঘুরাইয়া ভূমিকা নিয়ে কথাটা বলেন না। শিবের কথার ভূমিকার মধ্যে কিছুটা হয়তো ভুল ত্রুটি থাকবে। এটা তো সত্য কথা। এই ক্রাইসিস যে আমরা যাচ্ছে, আমরা কিন্তু ক্রাইসিস ম্যানেজ করার জন্য আমার সেনাবাহিনী আমার জাতিকে অবহিত করুক কি কি ব্যবস্থা উনি নিচ্ছেন। যদি এখন আমাদেরকে অ্যাটাক করা হয় তাহলে কি করব আমরা? পাবলিকে আমাদের বিমান নষ্ট, বিমান বাহিনীর ওখানে আক্রমণ করতেছে, সেটা আমরা প্রতিহত করতে পারছি না। কিন্তু আমাদের মোটিভেশন সদাই জাগ্রত। তো সদাই জাগ্রত হলে এই ঘটনা ঘটতেছে যে আপনারা কি করতেছেন। এখন আমাদেরকে সঠিক পরামর্শ, আমাদের এখন ডিফেন্স পলিসি কোথায়? এই যে দেখেন কয়দিন আগে দোভাল আপনি কলকাতা যায় একটা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে, সে ওখানে মিটিং করতেছে, মাইনরিটি আনতেছে, এগুলো আছে। কিন্তু আমাদের এখানে সেরকম কোনো প্রচার প্রপাগান্ডা আমাদের মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে কি করা হচ্ছে যে ওখানে আপনার কাশ্মীরে কি হচ্ছে, ইয়াতে আপনার তেলেগুতে কি হচ্ছে, কলকাতায় এবার কি হচ্ছে, তারা সেখানে মাইনরিটিতে কি অবস্থার মধ্যে আছে। কিন্তু এটার পাল্টা যে যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা ফরেন মিনিস্ট্রি সেভাবে ব্যাক করতে পারছেন না। কারণ ফরেন মিনিস্ট্রি তো এখানে একটা ভূমিকা রাখা উচিত যে তুমি যে এগুলি বলতেছো সারা বিশ্ববাসীর কাছে এটা দেওয়া উচিত। তারা কাশ্মীরে যে এই যে সব ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে দর্শন করছে, কি কি করছে, মণিপুরে কি করছে, এটা তো আমরা দেখছি। গরু খাওয়ার জন্য কি করছে সেটাও তো আমরা দেখছি, কিন্তু এটা আমাদের এই ভূমিকাগুলো আমরা পালন করতে পারছি না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। যারা তো তো দর্শকরা তো ঢুকছেন নিউজ থাকবেন নিচে। আচ্ছা, তারপরে আপনি দেখেন তাহলে এই ভূমিকাগুলি করতে পারছি না। আর আমার দেশের ট্যাক্সের টাকা আমার প্রতিষ্ঠান, আমরা আমরা কিছু কিছু আমাদের জুজুবুড়ির ভয় দেখা হচ্ছে যে এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? যদি তারা ভুল করে, তাদের আমাদের ছোট ভাই, আমাদের ভাই ভাইস্তারা আর্মিতে আছে, তাদের ভুল ত্রুটি তুলে ধরে, তারা যে ফার্দার যেন ভুল না করে সেটা তো দেখবো। আপনি বলেন তো, সরকার থেকে তদন্ত করে কমিটি করে দেওয়া উচিত যে মেধার ভিত্তিতে কেন সেনাবাহিনীতে লোক প্রমোশন দেওয়া হয়নি, কেন জুনিয়র যারা জেনারেল হইতে পারতো, লেফটেন্যান্ট জেনারেল হইতে পারতো, তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বাড়ি চলে যেতে হচ্ছে, কেন গেছে? তাহলে বঞ্চিত আপনি, বঞ্চিতরা আপনি সিভিল প্রশাসনে অন্য জায়গায় তাদের রিওয়ার্ডেড হচ্ছে, তাহলে আর্মির মধ্যে বঞ্চিত যারা হয়েছে তাদেরকে দুই একটাকে আপনি দেখছেন তারা চাকরি, পুলিশের মধ্যে হয়েছে, পুলিশের মধ্যে অনেক লোকের রিঅ্যাপয়েন্ট হয়েছে তারা, তাহলে আর্মির মধ্যে কেন হলো না? আর্মির যে জুনিয়রেরা তো ওই সময় যদি রিয়াক্ট করতো, যদি এগেনস্টে না দাঁড়াইতো, জনগণের পক্ষে না দাঁড়াইতো, তাহলে তো রেজাল্ট অন্যরকম হইতো। হুম। রেজাল্ট তো অন্যরকম। তাহলে আপনি এখন ছাত্ররা জি। সব বলতেছে, ছাত্ররা সবগুলি ক্যাডেট নিচ্ছে, ওই সময় যদি ইয়াং অফিসাররা যদি ইয়ে করতো, তাদের তো দেশপ্রেমিক তারা, এবং তাদের অনেকেরই আছে উপরে যাইতে দেয় না। জিজ্ঞাসা করছে শ্বশুর কি করে, হাসিনার নির্বাচনের সময় অফিসারদের প্রমোশনের সময় শ্বশুর কি করে সেটা পর্যন্ত আনছে। আমি 100টা উদাহরণ দিতে পারবো যে যারা ক্যাপাবিলিটি থাকার পরও জেনারেল হওয়ার জন্য লেফটেন্যান্ট কর্নেল মেজর থেকে বাড়ি চলে গেছে। তো এখন এগুলি আমরা কোনো রইয়া শুয়ে কই, কারণ রইয়া শুয়ে কই কেন? বিভিন্ন কারণের জন্য। ভবিষ্যতে যদি লাগিয়া যায়, যদি আইসা যায়, তাহলে আমার কোনো একটা যদি আলুয়া রুটি পাই, আমি একটা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট পাই, আমাদের অনেক আলোচকরা এরা বলতেছে আমরা, যেটা সত্য কথা। আর আরেকটা জিনিস হলো যে আপনি যে এই যে নতুন দলের কথা বলছেন, এরা মাঠে মারা যাবে, মাঠে মারা যাবে। এই জন্য আমাদের দেশের মানুষের মাইন্ডসেটের মধ্যে কয়েকটা পার্টির ব্যাপারে এটা সেট হয়ে গেছে গা। 2 দিন পরে ওরা যতগুলো করে ঘুরে ফিরে ওদেরকে দিবে। এখনো তাদের সমর্থন সংখ্যা কত আমরা সার্ভে করে দেখেন। এখনো জাতীয় পার্টি অন্য সবগুলি, জামাত সবার চেয়ে আওয়ামী লীগের সাপোর্টার বেশি। বিএনপি হয়তো টপে আছে, ঠিক আছে, কেন হচ্ছে? কারণ সদ্য এদের আকাম কুকামের কারণের জন্য এটা আসছে। তাহলে আপনি ওইটা তো আপনি কি অস্বীকার করতে পারবেন না আপনি। আর এরা দেখেন, ডক্টর কামাল চেষ্টা করছে, মাঠে গেছে, ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করছে, কুরেশ বংশের চেষ্টা করছে,
তাহলে এখন যারা চাকরি পায় নাই, ওরা এসব এদের খায়েশ জমছে, এরা রাজনীতি করবে, রাজনীতি করবে কস্টলি এটা। এখন এই কস্টের টাকাটা কোথা থেকে পাবে? তারা তো চাকরি পায় নাই, তারা তো রাজনীতি করার জন্য আন্দোলন করেন, তারা আন্দোলন করছে কোঠার জন্য। তাহলে সেখানে আসি, দেখেন এখন এটা আসছে, শুনে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কতজন। ডক্টর ইনুস পারলো না, ডক্টর কামাল হোসেন পারলো না, করে দিয়ে পারলো না। আর এই কয়েকটা ছাত্র ওরা পার্টি করে ইলেকশন করে যদি ওই সিল ট্রান্সফার না মারে, যদি ইউনুস সাহেবের দলে রাখা, সমর্থনে রাখা, ওনার ব্যানার হিসেবে ইউজ করে যদি সিল না মারে, ওদের জামানত বাজেয়াপ্ত হবে মাঠে গেলে। আমি এটা প্রমাণ রাখি, রেকর্ডে আপনি রাখেন, দেখেন, আপনি ফিউচারে বলে দিবে, ফিউচার উইল স্পিক যে আমি বলতেছি এটা কতটুকু সত্য বা অসত্য। আমি শেখ হাসিনা থাকতে অনেককে আমি বলছি, নাম মেনশন করে বলতে পারবো, যে হাসিনার এমন পরিণতি হবে আমাদের এই 70 সাল থেকে আজ পর্যন্ত এরকম পরিণতি কারো হবে না, ওনার এই দশা হবে, থাকতে ক্ষমতা থাকতে বলছি। বুঝছেন? আপনি এসান হক মিলন সাহেবের জিজ্ঞাসা করেন, নিচের আরে জিজ্ঞাসা করেন, প্রিন্সিপাল সেক্রেটারি জিজ্ঞাসা করেন, ইলেকশন চিফ ইলেকশন কমিশনের জিজ্ঞাসা করেন, আমি এটা বলছি কিনা হাসিনা থাকতে। আমি নাম মেনশন করে বলতেছি, বলছি হাসিনা কোনো রকমে থাকতে পারবে না, হাসিনা নেভার কাম ইন পাওয়ার। হাসিনার 80 বছর বয়স, এই যে যে জাগল যাবে এখানে, আর তখন আর কর্মক্ষমতায় থাকবে না। মোহাম্মদ আলী ক্লে কি করতো? মোহাম্মদ আলী ক্লে যদি আজকে খেলতেন, বক্সিং খেলতেন, একটা ছোট বাচ্চার কাছে হেরে যেতেন। কারণ এটা আপনি মানতে হবে, আপনাকে আপনার ওয়ারেন্টি যেটা আছে, ব্রেন সক্ষমতা, লেবার পরিশ্রম করার যে এটা আছে, একটা মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। আপনার দাঁত চলে যাচ্ছে, বয়স হওয়ার পরে চোখ চলে যাচ্ছে, মাথা ঠিক মতো কাজ করছে না, মেমোরি লস্ট হচ্ছে। তো হাসিনা গন কেস, হাসিনার কথা চিন্তা নাই, কিন্তু কথা হলো আওয়ামী লীগের তারা আছে, এটাও তারা এরা ভুল করছে। দেখেন আওয়ামী লীগের অনেক লোক বঞ্চিত আছে, তারা মনে, তাদের রক্তক্ষরণ হয়েছে, তাদের একটা মন্ত্রী পায় না, নমিনেশন পায় না, এমন লোকেরা নিয়ে তো ডাকতে পারতো যখন তারা একসাথে বসছে, তাহলে হয়তো কি সকল লোকের অংশগ্রহণ থাকতো এটা। কিন্তু ওইটা যখন গভর্নমেন্ট ফর্ম করলো, বিরোধী দলের সাথে, রাজনৈতিক দলদের সাথে কথা বললেন, তখন তাদের ডাকা হয় নাই। তো এটা আমরা আওয়ামী লীগের পছন্দ করি না, সেটাও কিন্তু তাদের যে আকাম আছে পছন্দ করার কোনো কারণও নাই। কিন্তু আমরা সত্য যদি বলেন আপনি, তাহলে বলতে হবে, বসতে গেলে ওই যে তার মেজরিটি সাপোর্টার তো আপনি আছে তার, তাহলে ওদেরকে আপনি একটা বড় অংশকে বাদ দিয়ে আপনি কি করে কি করবেন? পারবেন না। জি। আর আর এখন এই যে একটা কিংস পার্টি, বিসমিল্লাহ গলদ হয় না, এরা এরা কিন্তু প্রথমেই ভুল করে ফেলছে, নতুন দলদের অনেকের জামানত বাজেয়াপ্ত হবে যদি রিয়েল কিন্তু ইলেকশন। আজকে যে তাদের আত্মপ্রকাশ দেখলাম, এবং যে প্রেক্ষিতে তারা যে একটা বড় ধরনের অধ্যায়ের পর তাদের এই আত্মপ্রকাশ, এটি তো বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। সুতরাং তাদের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যাদের কথা বললেন, যাদের রেফারেন্স বললেন, তাদের প্রেক্ষাপট ছিল একরকম, আজকের জুলাই আগস্টের পর এখন ছাত্রদের যে একটা ভূমিকা, সেটিরও প্রেক্ষাপট একদম সম্পূর্ণ ভিন্ন আগের তুলনায়। সেখানে তাদের কি মনে করেন না যে একটু ব্যতিক্রমী ভবিষ্যতে হতে পারে, পসিবিলিটি আমি থাকতে? আমি বুঝে পেরেছি আপনি কি বলছেন। দেখেন, প্রেক্ষাপটের পরিস্থিতি এবং প্রেক্ষাপটের উপরে নির্ভর করে ইয়ে হয়, মানুষের মত বদলায়। মানুষের রাইট। মনটা মানুষের মনটা জোয়ারের পাঠার পানির মতো, হ্যাঁ, টর্নেডোর মতো, এই আছে এদিকে ডান দিকে বা দিকে চলে যাচ্ছে। তো হুম। একটা সময় ছিল যখন মানুষের ব্রেথিং এর কোনো ইয়ে ছিল না, সাফোকেশন ছিল, তখন এরা আসছে, কোন নেতা টাতা কিছু না দেখে সবাই, আমরা সবাই সমর্থন করছি। কিন্তু হুম। রাষ্ট্র পরিচালনা গেলে তখন আমার সমর্থন থাকবে কিনা সেটা, যেমন আমি ওই সময় তাদের সমর্থন করছি, এখন সমর্থন করতে পারছি না। আমি আরো ছোট্ট একটা উদাহরণ দিই, যখন সংসদে কোনো কথা বলা যাইতো না, তৃতীয় মাত্রার খুব জনপ্রিয়তা ছিল, এখন দেখেন তো সেটা আছে কিনা। এখন দেখে ওটা তো শূন্যের দিকে চলে যাচ্ছে কেন? ওই সময় তো কোনো কথা বলতে, মানে দেখি কি বলে, একটা শুনি রাজনীতিবিদরা কোনো জায়গায় একসাথে বসতে পারে না। তো তখনকার প্রেক্ষাপট পরিস্থিতির কারণে ওইটার ওই জনপ্রিয়তা হচ্ছে, এখন জনপ্রিয় ধরে রাখতে পারছে না। তো এখন ছেলেরা যখন যখন গেছে, তখন হাসিনা কোনো কথাই বলতে দিচ্ছে না, গুম খুন করতেছে, সবাই জানতেছে, মানুষের হুম। ভিতরে অন্তরের কান্না, মানে এই করতেছে, সাফাই রাখতেছে, মানুষ বলতে পারছে না। সেই সময় যখন এরা আসছে নিয়ামক হিসেবে, তখন এদের বলছে যাই বয়স থাকুক না কেন, পার্টি কি করছে না করছে দরকার, সবাই সমর্থন করছে। এখন এরা মনে করছে আমরা কি পাইছি নাকি, কোলে বইয়া কইছে চাচি আমি কি আর আছি। তারা এখন স্বপ্ন দেখতেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আরে বাবা, এত আচ্ছা। সোজা, এত সোজা। আপনি দেখেন, যেন মইনুরকে আমি বলছিলাম ওই সময়, যে মইন সাহেব কাদামাটির দেশ, আপনি কিন্তু রাস্তায় হাঁটতে পারবেন না। স্যানেলাইতে ভয়ে সিরিয়াস, সাইক সিরিয়াস সাগরের এটাইকে নিয়ে আসে, তারা কাঁপতেছে যে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। আমি বলছি যে দেখেন, এখন দেখেন তো, আমেরিকা গেলে ওখানে দাওয়াতে গেছে, অ্যাটাক হয়েছে। তো এত সোজা না তো। শেখ হাসিনা বাইরে গেছে, কিভাবে ডিম ছুড়ে মারছে, হুম। পরবর্তী কত রকমের কথা বলছে, হোটেলে গেছে, হোটেল ভাড়া পায় নাই। তো বাঙালি খুব ইয়ে কথা, বাঙালি আমরা দেখেন প্রথমে দেখছে কিংস পার্টি, প্রথমে তো এটা নেগেটিভ ইয়ে আসছে মানুষের মনে, যে তোমরা এতদিন স্বপ্ন, কোনোদিন রাজনীতি করবা সেটাও ভাবো নাই। এদের উচিত ছিল, ইউনূস স্যারের উচিত ছিল, যে যেমন আমরা তোফাইল ক্যাডার স্বাধীনতাতে আসছে, বন্দুক ছাড়ছে, চাকরি ধরছে, চাকরিতে আছে 70 টোমাইল ক্যাডার আমরা জানি না, এই ইস্টাদের সময় উপজেলা নিচ্ছে, তখন আপনার সেটা স্পেশাল বেস 650
নিচে ওদের নিচে, এখন এটা বিপ্লবী ক্যাডার করে একটা ঢুকে এদের চাকরি দিয়ে দিত। এদের তো এদেরও সর্বনাশ করা হচ্ছে। কেন সর্বনাশ করছে? এরা রাজনীতি করছে, রাজনীতির ফিউচার অনিশ্চিত। এরা চাকরি করতো, এরা তো কেউ জমিদারের ছেলে না, আমরা তো ওদের সবার বাপ চাচারে চিনি তো আমরা। এরা হুম জমিদার ছিল, এরা তো চাকরি পাচ্ছিল না। তাহলে এখন রাজনীতি করতে গেলে কোটি কোটি কস্টলি জিনিস। রাজনীতি বাংলাদেশে খুব কস্টলি ব্যাপার। আমাদের এত সুযোগ সুবিধা থাকার পর আমরা রাজনীতির মধ্যে আমরা সাহস পাচ্ছি না। কেন পাচ্ছে না? যে ভাই এটা আগে মানুষের টাকা দিয়ে নেতাদের সাহায্য করতো, এখন আইসে বেবি ট্যাক্সির ভাড়া চায়, আবার যাওয়ার সময় বিরিয়ানি খাওয়ার পোষা চায়। তো আমি সৎভাবে থেকে আমি ওদের কিভাবে পয়সা দেবো, রাজনীতি কিভাবে করবো? হুম তো এই যে একটা বাস্তবতা, বাস্তবতা ডক্টর কামাল কি কম বুঝে? ওয়ার্ল্ড ওয়াইড তার ইয়ে ছিল। ডক্টর ইউসেফ কেন রাজনীতি থেকে সরে আসলেন কেন? এখন তাইলে ওই যে রাষ্ট্র ডক্টর ইউনুস সাহেব, ডক্টর কামাল হোসেন, ফেরদৌস আহমদ কুরেশি, এদের কাছে একটা ফিগার দেখান তো ওদের সমকক্ষ এখন এই যারা নেতা আছে তারা যে নেতৃত্ব করবা চাচ্ছে। স্বপ্ন দেখতে তো কোনো ট্যাক্স লাগে না, স্বপ্ন দেখতে ভালো স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তবতা আমি বলতেছি তাদের জামানত বাজার। তো যদি রিয়েল ইলেকশনটা জনগণকে দেওয়া হয়, যদি ওই রকম হাসিনার মতো সিল না মারা হয় ক্ষমতা থাইকা, আমি তো এটা প্রকাশ্যে বলছি, রেকর্ডে রাখেন, এটা দেখেন।